মেহেরুন্নেসা মাছি তাড়ানোর মতো নাসির সাহেবের কথা উড়িয়ে দিলেন। বেঞ্চে কেটে বললেন, আমি কানে শুনবার পারি না, তাই তো এই ইংটং দিয়েছি। তোমারে বেশি কথা কইবার লাগবো না। এই ইংটনের সমস্যা হইলে তুমি কানে তালা লাগাইয়া লও। নাসির সাহেব কথা বাড়ালেন না। প্লেট থেকে ডিম বাজিকে ছুরি দিয়ে কেটে 3 পিস করলেন। 1 পিস ইসরাতের প্লেটে, 1 পিস নুসরাত প্লেটে দিয়ে দিলেন। মেহেরুন্নেসার মোবাইলে আবার কল আসলো। তিনি ফোন ধরে মোবাইল টেবিলের উপর পানির গ্লাসের সাথে রাখলেন ভর দিয়ে। ওপাশ থেকে হেলা সাহেব বললেন, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা ভালো আছেন? মেহেরুন্নেসা খাবার খাওয়া রেখে বললেন, বাবা তুমি কিলান আসো, যেরকম দেখছেন। হেলাল সাহেবের পাশ থেকে কেউ ফিসফিস করে বলল, পাপা বলে দাও না। মেহেরুন্নেসা কপালে বাজ ফেলে বললেন, কি কইবা হেলাল? হেলাল সাহেব ধমক দিলেন কাউকে, তারপর ভিডিও এর দিকে তাকিয়ে বললেন, আম্মা একটা কথা বলার ছিল। এত হেয়ালি না কইরা আসল কথা কও আব্বা। ওপাশের ছেলেটা হয়তো বিরক্ত হলো। হেলাল সাহেবের হাত থেকে মোবাইল টেনে নিল নিজের কাছে, বড় গলায় সালাম দিল। মেহেরুন্নেসা সালামের উত্তর দিলেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে আরশ? আরশ নাম শুনতেই নুসরাতের কপালে গাঢ় বাজ পড়ল। ইসরাতের দিকে আর চোখে তাকাতেই দেখলো ইসরাত তো তার দিকে তাকিয়ে আছে। ইশারায় দু বোন কিছু কথা বলে নিয়ে নিজ নিজ খাবার খেতে ব্যস্ত হলো। আরশ গম্ভীর গলায় ফোনের ওপাশ থেকে বলল, দাদি 2 দিন পর পাপা দেশে আসছে। এটা বলতে গিয়ে পাপা বারবার থেমে যাচ্ছে। আপনাদের সবাইকে না জানিয়ে আসতে চাইছিলেন, তাই আমি জোর করে পাপাকে দিয়ে কল দিয়ে জানিয়ে দিলাম। নুসরাতের কপালের বাজ শীতল হলো। হেলাল সাহেব দেশে আসার কথা শুনে নুসরাতের মেরুদণ্ড দিয়ে বয়ে গেল আলাদা ধরনের সেই শিরানি বাতাস। হাতের রুম ধীরে ধীরে খাড়া হয়ে গেল। নুসরাত অবাক চোখে তাকিয়ে নিজের হাত পায়ের অস্বাভাবিক কম্পন দেখল। ততক্ষণে খাবার টেবিলে এক প্রকার হইচই লেগে গেছে। সবাই খাবার খাওয়া থামিয়ে একের পর এক প্রশ্ন করে চলেছে। মেহেরুন্নেসার চোখ অশ্রুসিক্ত, সাদা শাড়ির কোণ বেয়ে চোখের জল মুছছেন। আরে দাদি কাঁদছো কেন? এই জন্য পাপা তোমাকে জানাতে চায়নি। আরও সে নিরেট গলার স্বর। মেহেরুন্নেসা চোখ মুছে নিয়ে হাসলেন। জিজ্ঞেস করলেন, তো রাইবি? উচ্ছ্বাস গলা নিয়ে আরেকটা ছেলে বলে উঠল, আসলে কি আমাদের বিয়ে দিবে? মেহেরুন্নেসা উচ্চ শব্দে হাসলেন। হেলা সাহেব চোখ পাকালেন ছেলেটার দিকে। আচ্ছা দিমুনে সুন্দর দেখা একটা মাইয়ার সাথে তোরা জাইনের বিয়া, তোরা আসবি? আমি আর ভাইয়া এখনো শিওর না। আরশের শিওর না শুনে ঝিমিয়ে পড়া নুসরাত শয়তানি হাসি দিল। উৎফুল্ল হয়ে নাস্তা করতে লাগলো। হেলাল সাহেব বললেন, আম্মা নাস্তা করছো? ওই তোদের ওখানে কয়টা বাজে? এই তো 5টার আশেপাশে। নামাজ পড়েছ তুমি? মেহেরুন্নেসা মাথা নাড়ালেন। হেলাল সাহেব জিজ্ঞেস করলেন, বাড়ির সবাই এখানে আছে? খাড়া দেখাই। মেহেরুন্নেসা ব্যাগ ক্যামেরা করতে নুসরাত প্লেট নিয়ে উঠে দাঁড়ালো। পেছন পেছন ইসরাতও উঠে দাঁড়ালো। দুজন প্লেট নিয়ে অগ্রসর হলো কিচেনের দিকে। মেহেরুন্নেসা পিছু ডাকলেন, এই সেমরি কই যাও? তোমাকে আব্বার সাথে কথা কও। দুজনের একজন পিছন ফিরে তাকালো না। তাদের বয়ে গেছে ওনার সাথে কথা বলবে। নাসির সাহেব নুসরাতকে পিছন ডাকলেন। নুসরাত নেই উত্তর। আরশ কপালে বাজ ফেলে তাকিয়ে রইল। চোখ ছোট ছোট করে নুসরাতের পরনের কাপড় সকলের আগে নোটিস করলো। দাঁত দিয়ে টোট কামড়ে চেয়ে রইল যে দিক দিয়ে দুই বোন গিয়েছে ওই দিকে। সৈয়দ বাড়িতে আজ আলোড়িত হয়ে আছে এক প্রকার খুশির জমে। বাড়ির 3 কর্তিরা ছড়িয়ে ছিটিয়ে কাজ করছেন। একজন রুম পরিষ্কার করছেন, তো আরেকজন কিচেন সামাল দিচ্ছেন, তো আরেকজন আসবাবপত্র বের করে ডাইনিং টেবিল সুন্দর করে সাজাচ্ছেন। মেহেরুন্নেসা পান চিবোতে চিবোতে সবকিছু তদারকি করছেন। বৌদি দেখিয়ে দিচ্ছেন কিভাবে কি করতে হবে। বাড়ির মহিলারা কাজ করতে থাকলেও এই বাড়ির 4 মেয়ে এটে আছে নিজেদের রুমে। 4 জনের একজনও নিজেদের রুম থেকে বের হয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন না মা চাচিদের। বাড়ির 3 কর্তি সব কিছু নিজেরা সামাল দেওয়ার চেষ্টা করছেন। অনেকক্ষণ পর নাজমিন বেগম কিচেন থেকে ঝিমানো পায়ে বেরিয়ে এসে বসলেন ধপ করে সোফার উপর। মৃদু কণ্ঠে ঝর্ণা বেগমকে ডেকে উঠলেন, সেজো
যা তো গিয়ে দেখে আয় মেয়েগুলো কি করছে, আর গোসল না করলে বল তাড়াতাড়ি গোসল করার জন্য। তোদের ভাই একটু আগে ফোন দিয়ে বলল লন্ডনের ফ্লাইট কিছুক্ষণ আগে ল্যান্ড করেছে। ঝর্ণা বেগম হাত ওড়নায় মুছতে মুছতে বের হয়ে আসলেন স্টোর রুম থেকে। ডাইনিং রুমে দাঁড়িয়ে শব্দ করে শ্বাস ফেলে দ্রুত পায়ে এগিয়ে গেলেন উপরের তলার দিকে। রুমের বাহিরে দাঁড়াতে কানে আসলো দু বোনের ফিসফিস কণ্ঠে বলা কথার শব্দ। সেদিকে কান না দিয়ে ঠক ঠক করে শব্দ করলেন দরজার উপর। ভেতর থেকে ইসরাতের গলা ভেসে আসলো, ভিতরে আসো। পারমিশন আসতেই ঝটপট ভেজানো দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলেন ঝর্ণা বেগম। ইসরাত আর নুসরাত তার দিকে তাকিয়েছিল। ঝর্ণা বেগম ভেতরে প্রবেশ করতেই চোখাচোখি হলো তার সাথে দু বোনের। ওদের দিকে তাকিয়ে মুচকি হাসলেন ঝর্ণা বেগম। ঠোঁট ভিজিয়ে নিয়ে জিজ্ঞেস করলেন, কি করছো দুজন? ইসরাত পেছনের দিকে সরে বসতে বসতে বলে, এই তো ছোট ফুফি বিয়ের ভিডিও দেখছি। ঝর্ণা বেগম বিছানায় বসে ওড়নার সাহায্যে কপালের ঘাম মুছলেন। হালকা হেসে জিজ্ঞেস করলেন, এই সময় দেখছো কেন? নুসরাত বিছানায় শুয়ে পা নাড়াতে নাড়াতে জিজ্ঞেস করলো, বিয়ের ভিডিও দেখতে হলেও কি সময় দেখে দেখতে হয়? ঝর্ণা বেগম কপাল কুঁচকালেন। নুসরাতের দিকে কুঁচকানো কপাল নিয়ে চেয়ে আওড়ালেন, তুমি এরকম কেন? একটা প্রশ্ন করলে ঘুরিয়ে আরেকটা প্রশ্ন ফিরিয়ে দাও। নুসরাত মাথার নিচে দু হাত রেখে আরাম করে শুয়ে আওড়ায়, কারণ আমি এরকম, তাই আমি এরকম। ইসরাত ল্যাপটপের দিকে ইশারা করে ঝর্ণা বেগমকে ছোট তিনটি বাচ্চাকে দেখে জিজ্ঞেস করে, এই ছেলেটা কে? কোন ছেলে? ওই যে ফুপির ডান পাশে যে দাঁড়িয়ে আছে। ও ও ও তো আরস, তোমাদের বড় বাবার ছেলে। ওকে চিনতে পারছো না? বিরক্তি নিয়ে ইসরাত বলল, চিনতে পারবো কিভাবে? কথা হলে তো চিনতে পারবো। লাস্ট 12 বছর আগে দেখা হয়েছে। কথা মেবি হয়েছে লাস্ট 12 বছর আগে। চেহারার নকশা কেমন ছিল তাই একটু ভুলে গেছি। নুসরাত হে হে করে হাসতে হাসতে আওড়াই, বেচকানো মার্কা, মানচিত্রের মতো চেহারা ছিল। ঝর্ণা বেগম মৃদু হাসলেন নুসরাতের কথায়, সতর্ক করে বললেন, মেজো আপার কানে গেলে নুসরাত তোমার পিঠে দুগা পড়বে মনে রেখো। ইয়া আল্লাহ, দেখ তোমাদের গোসল করার জন্য বলতে এসে গল্প করতে বসে গিয়েছি। যাও যাও গোসল করতে যাও, মেজো আপা পরে আমাকে বকবে। ঝর্ণা বেগমকে পেছন থেকে ডেকে উঠল নুসরাত, বৌমা। ঝর্ণা বেগম মাথা ঘুরিয়ে দৃঢ় কণ্ঠে বলেন, হুম। নুসরাত জিজ্ঞেস করলো, কয়টার ফ্লাইটে আসবেন দ্য গ্রেট সৈয়দ হেলাল সাহেব অ্যান্ড হিজ সন্স? ঝর্ণা বেগম বললেন, ওদের লন্ডনের ফ্লাইট 10 মিনিট আগে এসে পৌঁছেছে। মেজবাই কল করে বললেন। নুসরাত ঘড়ির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এখন কয়টা বাজে বৌমা? ঝর্ণা বেগম বিরক্তি নিয়ে বললেন, ঘড়ির দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করছো কয়টা বাজে? তোমাকে নিয়ে আর পারা যায় না। নুসরাত নাক মুখ কুঁচকে বলল, আহ বলো না কয়টা বাজছে। এত কথা বলো না তো, তুমি তো জানোই আমি বেশি কথা বলা পছন্দ করি না। ঝর্ণা বেগম বেঞ্চি কাটলেন নুসরাতকে। ঝটপট রুমের বাইরে বের হতে হতে তো গলার আওয়াজ বাড়িয়ে বললেন, 1:15। ঝর্ণা বেগম বের হওয়ার আগে ইসরাত আবারও পিছু ডেকে জিজ্ঞেস করলো, লন্ডনের ফ্লাইটে ওরা আসবে কেন? ঝর্ণা বেগম মাথায় হাত রেখে চোখ কুচকে বললেন, আরে বোকা মেয়ে, ফ্রান্স থেকে আসলে সোজা ঢাকায় আসতে হবে। ফ্রান্সের ফ্লাইট সিলেটে এখনো করা হয়নি, কিন্তু ট্রানজিট ফ্লাইটের মাধ্যমে আসা যায়। তাই ওরা ফ্রান্স থেকে 2 ঘন্টার জার্নি করে লন্ডন আসছে, এরপর সরাসরি সিলেট আসবে। বুঝেছ? এইবার আমি চাই। ইসরাত আবার বলল, 1 মিনিট, ওরা চাইলে তো সোজা ঢাকা চলে আসতে পারতো, তাহলে এত পেঁচিয়ে আসার মানে কি? ঝর্ণা বেগম নিচু স্বরে বললেন, ওসব তোমাদের বড় বাবার কারসাজির নিম্নমানের একটা উদাহরণ। এরপরে কি কি হয় শুধু দেখো, আর কিছুক্ষণ পর তো এখানে এসে পড়বেন, তখন দেখে নিও। ঝর্ণা বেগম কথা শেষ করে বের হয়ে যাওয়ার পর নুসরাত ইসরাতকে ধাক্কা দিল গোসলে যাওয়ার জন্য। ইসরাত নুসরাতকে ধাক্কা দিল, নুসরাতকে একজন আরেকজনকে ধাক্কা দিতে থাকলো গোসলে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর হার মেনে গোসল করতে চলে গেল ইসরাত। বিছানার মধ্যে অলস ভঙ্গিতে পড়ে রইল নুসরাত। বোঝা গেল গোসল করার কোনো তাড়া নেই। রুম থেকে চিৎকার করে ইসরাতের উদ্দেশ্যে বলল, 1 ঘন্টা হওয়ার আগে গোসল থেকে বের হবি না। বের হলে তোকে বারান্দায় ঝুলিয়ে রাখবো রেলিং এর সাথে।
দোতলা থেকে হেলে দুলে সিঁড়ি বেয়ে নুসরাত ড্রয়িং রুমে আসলো। মেহেরুন্নেসাকে পান বানাতে দেখে এগিয়ে গেল তার দিকে। তারপরে কোনো আকাম বার্তা ছাড়া ধূপ করে মেহেরুন্নেসার নিকট গিয়ে গায়ে গা লাগিয়ে বসে গেল। মেহেরুন্নেসা কিঞ্চিত বিরক্ত হলেন। নুসরাতের এরকম ঘষাঘষি দেখে বিরক্ত নিয়ে বললেন, এই তুই আমার লগে লাইগা বইছসকে? নুসরাত হাসলো। মেহেরুন্নেসার আরো একটু গা ঘেঁষে বসে কর্কশ কণ্ঠে বলল, আরে বুড়ি, এত তেজ দেখাও কেন? যেভাবে সেট করে উঠতেছো মনে হচ্ছে আমাকে একটা বিয়ে দিয়ে রাখছো। এখন আমি জামাইরে ঘরে রাইখা আয়সা তোমার সাথে ঘষাঘষি করতেছি। মেহেরুন্নেসা তেতানু মেজাজ নিয়ে তেরসা গলায় জিজ্ঞেস করলেন, তোরে বিয়া করবো কেডা? নুসরাত হা হা করে হাসলো। দুহাত দুদিকে মেলে বলল, আমাকে বিয়ে করার জন্য কি লোক কম পড়ছে? একটু বাহিরে তাকালে দেখতে পাবে আমার জন্য কত পোলা মজনু হইয়া ঘুরতেছে। মেহেরুন্নেসা মুখ বাঁকিয়ে বললেন, আইসে, তোর জন্য পোলা মানুষ দিবানা হইয়া ঘুরবো? ওই মজনুই তোর জন্য দিবানা হইব, আর কেউ হইব না, বুঝছস? উফ দাদি, এরকম করছো কেন? তাইলে কি রকম করুম? তোর সাথে বইলা দিয়ে আমারে ভালোবেসে আদর করে কথা বলবে, এরকম করবে না। শুধু চিরবির করে ওঠো কেন? মনে হয় তোমার উপর কেউ গুঁড়ো মরিচ ছিটিয়ে দিয়েছে। মুখ কিছুটা বাঁকিয়ে মেহেরুন্নেসা বললেন, ওরে আমার নবাবজাদি, ওনার সাথে আদর করে কথা কথা বলতে হবে। নুসরাত কিছুক্ষণ চুপ করে বসলো। তারপর আরো একটু মেহেরুন্নেসার দিকে এগিয়ে গিয়ে কানের কাছে ফিসফিস করে ডেকে উঠল, দাদা। মেহেরুন্নেসা নুসরাতকে ঠেলে সরিয়ে দিয়ে অনীহার সহিত বললেন, কি দাদা? আমি তোর দাদি, এই কথা কতবার মনে করাইয়া দেওয়া লাগবো? নুসরাত মেহেরুন্নেসার কথায় কান না দিয়ে বিরক্ত করার জন্য আবার ভেঙে বলে উঠল, আচ্ছা মনে থাকবে দা। এভাবে বলে গান শুরু করলো। চিৎকার পর মুখ শক্ত করে নিয়ে সিরিয়াস হয়ে গেল। তারপর মেহেরুন্নেসাকে জিজ্ঞেস করলো, দাদা, আজ শুনলাম তোমার নাতিরা নাকি দেশে আসছে। মেহেরুন্নেসা নুসরাতের থেকে সরে বসতে বসতে বললেন, তো কি হয়েছে তোর? ঈর্ষা করছিস নাকি আমার নাতি গো? নুসরাত বেঞ্চি কাটলো, মুখ বাঁকিয়ে বলল, আমি কেন ঈর্ষা করব তোমার নাতিদের? আমার মনে হয় কে দিয়ে কাজ নাই। এসব ঈর্ষা করার থেকে আমার বড় বড় কাজ আছে। সামান্য ঈর্ষা করে আমি এই নুসরাত আমার টাইম ওয়েস্ট করি না। মেহেরুন্নেসা নুসরাতের কথায় ফোড়ন কেটে বললেন, কাজ তো নাই তোর, সারাদিন নাচানাচি করিস, কোনো কাজ কাম তো করিস না। বিয়ের পর জামাইয়ের বাড়ি গিয়া কি করবি? যখন ধাক্কা দিয়া বাইর কইরা দিব নে, তখন বুঝবা আসল মজা। নুসরাত হাসতে হাসতে মেহেরুন্নেসার গায়ে ঢলে পড়ল। হাসির তোরে মৃদু কণ্ঠে আওড়ায়, আরে বুড়ি, চিন্তা করো না, আমার কাছে একটা আইডিয়া আছে। আর কাজ কাম না করলেও জামাইয়ের বাড়ি থেকে বের করে দিতে পারবে না। রুকুজকে জিজ্ঞেস করলেন মেহেরুন্নেসা, কিভাবে? তোমার ছোট নাতিকে বিয়ে করে নেব। কথাটি বলে হা হা করে হাসতে লাগলো নুসরাত। আবার হাসতে হাসতে মেহেরুনের গায়ে ডলে পড়ল। মেহেরুন্নেসা বিরক্ত হয়ে নুসরাতকে ঠেলে দূরে সরিয়ে দিলেন। হাত উঁচু করে বললেন, গা ঘেঁষাঘেঁষি করবি না, আর একবার করলে খুব খারাপ হইব তোর সাথে। মেহেরুন্নেসার কথা পাত্তা দিল না নুসরাত, হেসে উড়িয়ে দিল মাছি তাড়ানোর ভঙ্গিতে। গোসল শেষ করে ইসরাত উপরের তলা থেকে নিচের তলায় নামছিল। মেহেরুন্নেসা ইসরাতকে খেয়াল করে বললেন, আমার সোনা নাতনিটা আসছে, ওর মতো হইতে পারিস না? সারাদিন শুধু হা হা হি হি করিস। নুসরাত একবার বোনের দিকে তাকালো, তো একবার দাদির দিকে তাকালো। দাদির মুখ খুশি খুশি। নুসরাত তার কারণও জানে, এত হাসি কেন মেহেরুন্নেসার মুখে। মেহেরুন্নেসা হাত বাড়িয়ে ইসরাতকে টেনে এনে নিজের পাশে বসালেন। ইসরাতের দিকে ইশারা করে বললেন, ওর মতো কাপড় পরতে পারিস না, সারাদিন বেটা ছেলেদের মতো ঘোরাঘুরি করিস, তোরে বিচ্ছিরি দেখতে লাগে। নুসরাত বোনের কাপড়ের দিকে তাকালো। হালকা নীল রঙের থ্রি পিস পরিধান করেছে, সাথে ম্যাচিং ওড়না ও সেলোয়ার পরেছে। প্রসাধনীর ছোঁয়া নেই গোলাকৃতি সাদা মুখটায়। ইসরাতের দিকে অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে হা হা করে হেসে উঠল। হাসার সাথে নিজের গায়ে দু একটা থাপ্পড় মারল। কাউচে থাপ্পড় মেরে মেরে জিজ্ঞেস করলো,
তোকে দেখতে আসছে নাকি যে এত সুন্দর করে সেজে গুজে ঘুরছিস? আঙুল তুলে ইসরাতকে ভেঙিয়ে হাহা করে হাসতে লাগলো। মেহরুন্নেসা হাত তুলে নুসরাতের বাহুতে আঘাত করলেন। রাগী কণ্ঠে বললেন, এই তুই আমার নাতনি ডারে নিয়ে হাসছিস কে? চুপ, হাসি বন্ধ কর। হাতে মার খেয়ে মুখ বন্ধ করে নিল নুসরাত, কিন্তু হাত থামালো না। হাত দ্বারা মুখ ডেকে মুচকি মুচকি হাসতে লাগলো। এটা তার অভ্যাস। কেউ হাসতে মানা করলে বা সিরিয়াস মোমেন্টে তার হাসি ঠোঁটে নিচে আটকায় না, হুশ করে বের হয়ে আসে দাঁতের ফাঁক গলে। তাই এবারও তাই হলো, মৃদু শব্দে হিহি করে হেসে উঠল। মেহেরুন্নেসা ব্রু কুঞ্চিত করে বললেন, দেখালো বেলে হাসতার অবস্থা, মার খাইয়াও হাসতাছে।